আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সারা দেশে এখন একটা দুঃসহ পরিস্থিতি বিরাজ করছে। আপনারা জানেন, মব নামক একটা শব্দ, মাত্র 2 অক্ষরের একটা শব্দ, এটা যেন আমাদের মধ্যে একটা আতঙ্কের পৃথিবী জন্ম দিয়েছে আমাদের মধ্যে। এবং আমরা সবাই ভয় থাকছি যে আজকে না জানি আবার কোথাকার কি খবর পাই। ঢাকার বাইরে, ঢাকায়, সব জায়গায় হচ্ছে। এবং সরকারের পক্ষ থেকে একটাই কথা বলা হচ্ছে, আমরা এটা দেখছি, আমরা চিরুরি অভিযান চালাবো অপরাধীদের ধরতে, এগুলো। পাশাপাশি আমরা দেখছি এই ধরনের এই যে বিচার বহির্ভূত হত্যা বলেন, মব বলেন, বিশৃঙ্খলা বলেন, এগুলো নিয়ে এক ধরনের রাজনীতি চলতে, কোনো রাজনৈতিক দল অপর একটি রাজনৈতিক দলকে তার উপর দায় চাপিয়ে এটা নিয়ে যেন একটা রাজনীতি করতে চাচ্ছে। কিন্তু এটা আসলে কার দায়? মব থামানো, মব হতে না দেওয়া, এটা আসলে কার দায়িত্ব? কোনো পলিটিক্যাল পার্টির নাকি গভর্নমেন্টের? এসব প্রশ্ন কিন্তু উঠছে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। প্রফেসর হাসনাত আলী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা ধন্যবাদ করি আপনাকে। শুনতে পাচ্ছেন। জি, আপনি প্রথমবারের মতো, আপনি যদিও ব্যক্তিগতভাবে আমার খুবই প্রিয় একজন ব্যক্তি, কিন্তু প্রথমবারের মতো আমার এই অনুষ্ঠানে আপনাকে আমরা পেলাম। আপনি খুবই ব্যস্ত থাকেন, তার মধ্যে যে সময় করে আমাকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। প্রফেসর হাসনাত আলী, আপনি শুনলেন আমি একটা ভূমিকায় একটু বড় করেই বললাম যে এই যে মবগুলো হচ্ছে, এটা সব মিলিয়ে ধরেন এই যে মিটফোর্ডে সর্বশেষ যে ঘটনাটা ঘটলো, এটার জন্য আসলে দায়টা আপনি মূলত কাকে দেবেন? দেখেন, সব পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু বিএনপিকে দায় দিচ্ছে যে বিএনপির লোক, বিএনপি যারা মেরেছে তাদের সঙ্গে বিএনপি এক ধরনের সম্পৃক্ততা আছে। এবং ইন্টারেস্টিং হলো, যে মারা গেছেন উনিও বিএনপির সঙ্গে ওনার একটা সম্পর্ক ছিল। তো এই আইনহীনতা, বিচারহীনতা, এটা আসলে কিসের প্রতিফলন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আপনার এই জনপ্রিয় শোর অগণিত দর্শক শ্রোতাদেরকে। দেখেন, প্রথমেই আমি এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং 24শে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশে নিঃশ্বাস নিচ্ছি, সেই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এ ধরনের একটি পাশবিক হত্যার দৃশ্য দেখতে হবে, সেটি একজন শিক্ষক হিসেবে আমি এটা স্বপ্নও ভাবিনি এবং কল্পনাও করিনি, কিন্তু এটি বাস্তবতা। আপনি যেমনটি বলছিলেন, রাজনীতি হচ্ছে কিনা জানি না, তবে অপরাজনীতি তো অবশ্যই হচ্ছে। না হলে একই দিনে আপনি খুলনাতে যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করলো, তারপরে সন্ত্রাসীরা তার মৃত্যু নিশ্চিত করার জন্য পায়ে নখ কেটে দিল। চাঁদপুরে মসজিদের ইমামের বক্তব্য পছন্দ হলো না বলে তাকে উপর্যুপরি চাপাতিতে কোপালো, প্রতিবাদ দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জহুরুল হকে হত্যা হলো, সাম্য হত্যা হলো, কুমিল্লাতে আহ একই পরিবারের 3জনকে মব তৈরি করে হত্যা করা হলো। সবই নিন্দনীয়, সবই ঘৃণিত কাজ, প্রতিবাদ দেখিনি। প্রশ্ন হলো যে যে আপনি বিএনপি কে নিষিদ্ধ করবেন, বিএনপি কি করতে পারতো? আমি এই ঘটনাটা ঘটার পরে নিজে বাকরুদ্ধ। আমি জানার চেষ্টা করলাম যে বিএনপি আসলে আর কি কি করতে পারে। বিভিন্ন অভিযোগে, অপবাদে প্রায় 3600 মানুষকে বিএনপি বহিষ্কার করেছে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির মহাসচিব তো পুলিশ প্রধান না, তিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান না, তার আইনগত কোনো অধিকার বা ইখতিয়ারও নাই যে তার দলের নেতৃবৃন্দকে উনি জেল দিতে পারেন, জরিমানা দিতে পারেন, ফাঁসি দিতে পারেন। উনি যে কাজটি করতে পারেন সেটা ওনাকে বহিষ্কার করতে পারেন সর্বোচ্চ শাস্তি, সেটা করেছে। দেখেন, 24শে জুলাই বিপ্লবের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের পরিবর্তন হয়েছে, বিএনপির মধ্যে এই পরিবর্তনটা বেশি আকারে হয়েছে। আগে যে কোনো ঘটনা ঘটলেই, যেরকম বিশ্বজিতের হত্যাকাণ্ডের কথা আমরা বলতে পারি বা অগণিত হত্যাকাণ্ডের কথা বলতে পারি, যে কোনো হত্যাকাণ্ড ঘটলেই সেটার দায় স্বীকার না করে বা দোষ স্বীকার না করে অন্যের প্রতি চাপানোর একটা কিন্তু প্রবণতা আমরা ব্যাপকভাবে দেখতাম। জামাত শিবির, জামাত শিবির, তাই জামাত ছিল, শিবির। হ্যাঁ। কিন্তু এটি তো বাস্তবতা যে বিএনপি এই কাজটি করে না, বিএনপি এই কাজটি করছে না। এই জন্য সাধুবাদ দেওয়া উচিত বিএনপিকে। আমি অন্তত আমার পক্ষ থেকে মনে করি যে এই পরিবর্তনটুকু হয়েছে, তবে নিয়ন্ত্রণ করতে পারলে আরো ভালো হতো। মানুষ বিএনপির কাছে অনেক বেশি প্রত্যাশা করে এই 24-এর পরে, সেটি বিএনপি করবে বা করছে, এটা জনগণ প্রত্যাশা করে। দেখেন, বিএনপি প্রত্যেকটি সিঙ্গেল ইস্যুকে কিন্তু অ্যাড্রেস করে এবং তারা বলে যে হ্যাঁ, এই দলের কর্মী এই কাজটি করেছে বলেই তারা কিন্তু বহিষ্কার করে। এবং ইদানিং যে কাজটি করছে গত পরশুদিন, আমি সত্যিই মানে রাজনীতির এই যে পরিবর্তনটাকে কতটা মানে খুবই ভালো লাগছে।
একদিকে কষ্ট আর একদিকে ভালো লাগার অনুভূতি যে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক চন্দন সাহেব, তিনি পাবনার একটি ঘটনায়, সম্ভবত সুজানগরের একটি ঘটনায় নিজে বাদী হয়ে মামলা করেছেন। এই যে রাজনৈতিক দলের মধ্যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু সুখকর। তবে আমি এতটুকু বলি যে এই ঘটনা ঘটেছে, এর সাথে বিএনপির লোক জড়িত জড়িত না, আইন শৃঙ্খলা বাহিনী বক্তব্য দিয়েছে, চাঁদাবাজির জন্য এই ঘটনা ব্যাপক রকমের প্রচার করা হলো। এখন আমরা দেখছি যে চাঁদাবাজি নয়, দোকান নিয়ে একটা বিরোধের এই ঘটনা, অনেক রকমের বিষয়গুলো চলে আসছে। কালকে একটা ভিডিও ফুটেজ দেখলাম যে তার বোন অভিযোগ করছে যে যাদেরকে ভিডিও ফুটেজে দেখা গেল আইন শৃঙ্খলা বাহিনী তাদের নাম অন্তর্ভুক্ত করলো না, একটা কাগজ দেখালো আর একটা কাগজে স্বাক্ষর নিল, জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, কিন্তু এগুলো কিন্তু ভার্চুয়াল জগতে এই ভিডিওগুলো খুঁজে বেড়াচ্ছে। এবং যারা হত্যার সাথে জড়িত থাকলো তাদেরকে এখনো মূল আসামি যে যার বাড়ি ভোলাতে, আজকেও সকালে পত্রিকায় দেখলাম তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে। এই ঘটনাগুলো কেন ঘটছে? এগুলো ঘটা কাম্য নয়। সবচেয়ে দুঃখজনক ঘটনা যেটা, যে এই ঘটনাটা ঘটিয়েছে তারেক রহমান কি এই ঘটনা ঘটেছে? তারেক রহমান কি এই ঘটনার নির্দেশদাতা, হুকুমদাতা? তাহলে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে বুয়েটে আপনি তার নাম উল্লেখ করে যে ভাষায় স্লোগান দেওয়া হলো, সেই ভাষা তো আমরা আজকের বাংলাদেশে প্রত্যাশা করি না, কামনা করি না। আমরা না বদলে যাওয়া বাংলাদেশ চাই, আমরা না নতুন বন্দোবস্ত চাই, আমরা না পরিবর্তিত বাংলাদেশ চাই, যে বাংলাদেশের শ্রদ্ধার বাংলাদেশ হবে, ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ হবে, নৈতিকতার বাংলাদেশ হবে, সাম্যের বাংলাদেশ হবে। তো সেই বাংলাদেশে যে মানুষটি এখানে দেশেই নেই, দীর্ঘদিন 111 সরকারের নির্যাতন, শারীরিক নির্যাতনে চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন, এখন পর্যন্ত তাকে পাসপোর্ট দেওয়া হয়নি, এমন একজন ব্যক্তিকে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে স্লোগান দেওয়া, এটাকে আপনি অপরাজনীতি বলবেন না? আপনি বিএনপি তার অপরাধী কি অপরাধী না যখন অভিযোগ